কায়েফ থমকে দাঁড়ালো, সেই সাথে কলরবও ঘাড় ঘুরিয়ে তাকালো। নিজানা এগিয়ে গিয়ে কায়েফের মুখোমুখি দাঁড়াতেই কায়েফের ভেতরে এক ধরনের অস্বস্তি দানা বাঁধল। সে নিজানার চোখের দিকে সরাসরি তাকাতে পারল না, অথচ নিজের মনকেও কোনো মতে রুখতে পারছে না। গম্ভীর গলায় শুধু শুধালো, কিছু বলবি? নিজানা আর চোখে একবার কলরবকে দেখে নিয়ে কায়েফকে বলল, আমাকে একটু কলেজে নামিয়ে দিয়ে আসবে, যদি তোমার খুব একটা সমস্যা না হয় তো। নয়তো আমি অটো বা অন্য কিছুতে করে চলে যাব। কায়েফ আর চোখে কলরবের অভিব্যক্তি বোঝার চেষ্টা করল। নিজানার কোনো আবদার ফিরিয়ে দেওয়ার সাধ্য তার কোনো কালেই ছিল না, বিশেষ করে যখন মেয়েটি নিজে থেকে কিছু চাইছে। সে বুঝতে পারল নিজানা হয়তো কলরবের সাথে যেতে ইচ্ছুক নয় বলেই তাকে বলছে। তার উপরে এই মেয়ে যাবে একা অটোরিকশায়, পথে নির্ঘাত কোনো বিপদ হতে পারে। কায়েফ তাই আর দ্বিরুক্তি না করে গাড়ি বের করার জন্য এগিয়ে গেল। কলরব পাথরের মতো স্থির হয়ে বাইকে বসে সবটা দেখল। ওদের গাড়িটা গেট পেরিয়ে দৃষ্টির আড়ালে চলে যাওয়ার পর সে নিজেও ইঞ্জিন স্টার্ট দিল, বেরিয়ে গেল। বিশাল এক কনফারেন্স রুম, উপস্থিত সবাই দিব্যের দিকে তাকিয়ে আছে। সেই এখন সবার মধ্যমণি। লম্বা ও চকচকে টেবিলের দুই পাশে সারিবদ্ধভাবে বসে আছেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। ঠিক সেই মুহূর্তেই অসীম অতি সন্তর্পণে দিব্যের ফোনটা ওর চোখের সামনে ধরতেই সে বিরক্তি আর বিস্ময়ে ভ্রু কুঁচকাল। এই সময় কে ফোন করতে পারে? অসীম নিরুপায় ভঙ্গিতে ফোনটা আরও একটু এগিয়ে দিতেই দিব্য স্ক্রিনের উপরে একবার নজর বোলালো, আর পরক্ষণেই স্তব্ধ হয়ে গেল। নবনীতাকে এই অসময়ে ফোন করেছে? বিষয়টি কোনোভাবেই তার বোধগম্য হলো না। দিব্যকে মিটিং ছেড়ে উঠে যেতে দেখে আফতাব তালুকদার অসন্তোষ প্রকাশ করে বললেন, কোথায় যাচ্ছ দিব্যা? একটা অন্তত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে কিন্তু। দিব্য একবার সবার চোখের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, অত্যন্ত ধীর স্থির গলায় বলল, 5 মিনিটে একটি বিরতি নিচ্ছে চাচ্ছ, আমি ফিরে এলে আলোচনা পুনরায় শুরু হবে। বলেই সে অতি তীব্র পায়ে বাইরে চলে গেল। ততক্ষণে নবনীর কলটা কেটে গেছে। এদিকে নবনের মনের অস্থিরতা যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে। অনেক দ্বিধা আর সংঘাত কাটিয়ে সে অবশেষে ফোনটা করেছিল, কিন্তু দিব্য ধরল না। মনে একরাশ কু ডাকতে শুরু করলো, দিব্য ঠিক আছে তো? ঠিক সেই মুহূর্তেই হাতের ফোনটা সজোরে কেঁপে উঠতেই নবনী চমকে উঠল। স্ক্রিনের উপরে দিব্যের নামটা জ্বলজ্বল করে উঠছে। অবশ্য দিব্যের নাম্বারটা নবনী দিয়ার নামেই সেভ করে রেখেছে। নবনীর মনটা যেন এক নিমিষেই অদ্ভুত এক প্রশান্তিতে ভরে গেল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে দিব্যের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, নবনী, এটা কি সত্যিই তুমি? দিব্যের কণ্ঠে একরাশ অবিশ্বাস। সে কল্পনাও করেনি নবনী নিজে থেকে তাকে ফোন করবে। নবনী যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলল। অস্ফুট স্বরেই কেবল বলল, হুম। দিব্য কিছুটা চিন্তিত হয়ে পড়ল। নবনীর কণ্ঠস্বরে কেমন যেন একটা জড়তা। সে শুধালো, কি হয়েছে? কোনো সমস্যা? তোমার কি বিশেষ কিছু দরকার? নবনী এখন কোনো প্রয়োজনের কথা বলবে। সে তো কেবল তার মনের এই অজানা ভয় আর খারাপ লাগা থেকে মুক্তির আশায় ফোনটা করেছে। সে আমতা আমতা করে বলল, আপনি আপনি আজ কখন ফিরবেন? আজ একটু দ্রুতই ফেরার পরিকল্পনা আছে, কিন্তু কেন বলো তো? তাড়াতাড়ি কেন ফিরবেন? দিব্য বুঝতে পারল না মেয়েটার আসলে হয়েছেটা কি। মজা করে বলল, কেন, তুমি কি চাও না আমি দ্রুত বাড়ি ফিরি? নবনী তড়িৎ বেগে বলে উঠল, মোটেও না। আমি কেন এমনটা চাইবো? আসলে দিয়া বলছিল আজ যেন আপনি ওকে স্কুল থেকে আনতে যান। আর বাড়ির গাড়িটা তো গায়েব ভাই নিয়ে গেছেন। দিব্যের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে শান্ত গলায় বলল, আমি ঘন্টা খানেকের মধ্যে বাসায় ফিরছি, তুমি তৈরি থেকো নবনী, আজ আমরা শপিংয়ে যাব। নবনী বিরক্ত হলো। এই লোকটা কি সবসময় কথার উল্টো মানেই বের করে না করলে শান্তি পায় না? সে তো একবারও শপিংয়ের কথা বলেনি। ছোট করেই বলল, আচমকা শপিং কেন? আপনি সবসময় সব কথা এমন অদ্ভুত মানে কেন বের করেন বলুন তো? দিব্য কিছুটা অবাক হলো। এবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নিয়ে বলল, নবনী, আমার হাতে একদম সময় নেই, একটা জরুরি মিটিংয়ের মাঝপথে উঠে এসেছে। তুমি কি জানো কাল দিয়ার জন্মদিন? ও স্কুলে থাকা অবস্থাতেই আমাদের কেনাকাটা সারতে হবে, নয়তো সারপ্রাইজটা তো আর সারপ্রাইজ থাকবে না। নবনী অপ্রস্তুত হয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। একরাশ আড়ষ্ট ওকে গ্রাস করলো। ইস, কি ভাবতে গিয়ে সেই কি ভেবে বসে আছে। লজ্জিত ভঙ্গিতেই নিচু গলায় বলল, ঠিক আছে, আপনি সাবধানে আসবেন। দিব্য ফোনটা রেখে দিয়ে মৃদু হাসল। নবনীর মনের অস্থিরতা সে কিছুটা হলেও আজ করতে পেরেছে। বাকি মিটিংটুকু শেষ করতে আর আধা ঘন্টা সময় পার হয়ে গেছে।
এরপর দিব্য নিজেই গাড়ি চালিয়ে বাড়ির পথে রওনা দিল। সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু আচমকা একটা ট্রাক প্রচণ্ড গতিতে ওর গাড়ির দিকে ধেয়ে আসতে লাগলো। ট্রাকটির গতি যেমন অস্বাভাবিক, তেমনই তার অবস্থানও ছিল ভুল পথে। চমকে উঠে দিব্য লুকিং গ্লাসে চোখ রাখতেই ওর হৃৎস্পন্দনটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। পেছনের দিক থেকে হুবহু একই কায়দায় আরেকটি ট্রাক উন্মাদের মতো তেড়ে আসছে। দিব্যের মস্তিষ্ক যেন অসাড় হয়ে পড়ল। আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই দুই দিক থেকে আসা আগত ট্রাক দুটোর মাঝে পিষ্ট হয়ে যাবে ওর গাড়িটা। দিব্য মরিয়া হয়ে চারপাশে দেখে নিল। পালানোর পথ বলতে গেলে রুদ্ধ। ঠিক তখনই ডান দিকে একটা সরু গলি ওর নজরে এলো। সময় নষ্ট না করেই তীব্র গতিতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা সেই ছোট্ট গলির ভিতরে ঢুকিয়ে দিল। তীব্র শব্দে একটি ডাব ক্রেতার দোকান দুমড়ে মুচড়ে গুড়িয়ে গেল। আরও কিছু ক্ষয়ক্ষতির আওয়াজ কানে এলো দিব্যের। আহত হলো কিনা সেই হিতাহিত জ্ঞানটুকুও তখন ওর ছিল না। গাড়িটা স্থির হতেই দিব্য চোখ দুটো বুঝল। কিছুক্ষণ পর চোখ খুলে পিছনের রাস্তার দিকে তাকিয়ে একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওর কপাল বেয়ে ঘাম ঝরছে। এসব কি হচ্ছে ওর সাথে? কেন হচ্ছে? কেউ কি তবে পরিকল্পনা করে ওকে প্রাণে মারতে চাইছে? কিন্তু কেন? অজস্র অমীমাংসিত প্রশ্ন ওর মাথায় ভিড় করতে লাগলো। লাল আর কালো মিশেলের শাড়ি পরে আয়নার সামনে এসে দাঁড়ালো নবনী। শাড়িটা অদ্ভুত সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই। দিব্য তালুকদারের রুচি বরাবরই সুন্দর। তবে নবনীর মনে এক সূক্ষ্ম দ্বিধা দানা বাঁধে। লোকটি তবে ইচ্ছে করেই তার জন্য এতগুলো লাল শাড়ি নিয়ে এসেছে? সে নিজেই তো লাল রং খুব একটা পছন্দ করে না, নাকি এটা নবনীকে অবজ্ঞা করার কোনো একটা মাধ্যম? কিন্তু পরক্ষণেই নবনী সেই ভাবনা ছেড়ে ফেলল। দিব্যের চোখে সে কেবল গভীর মুগ্ধতাই দেখেছে। মেয়েদের সহজাত প্রবৃত্তি আর প্রখর অনুমান ক্ষমতা বলে দেয় সামনের মানুষটার দৃষ্টিতে ঠিক কী মিশে আছে। লালসা, ঘৃণা নাকি অপার মুগ্ধতা? ঠিক তখনই দরজায় মৃদু শব্দ হতেই নবনী ঘাড় ঘুরিয়ে তাকালো। দিব্য ঘরে ঢুকেছিল থমথমে মুখ নিয়ে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা রমণীর স্নিগ্ধ রূপ দেখে সে যেন পাথর হয়ে গেল। নবনী সম্ভবত সদ্যই গোসল সেরে বের হয়েছে। অনুন্মুক্ত ভেজা চুল থেকে তখনও টপটপ করে পানি ঝরছে। শাড়িটা কেনার সময় দিব্য মনে মনে নবনীকে যতটা সুন্দর কল্পনা করেছিল, বাস্তবে সে যেন তার চেয়েও কয়েক গুণ বেশি মায়াময়ী, মোহময়ী হয়ে ধরা দিয়েছে। মুহূর্তের মধ্যেই দিব্যের বুকের ভেতরে অস্থিরতা কোথায় যেন উবে গেল। নবনী বরাবরের মতোই ওর ওই প্রখর আর তীক্ষ্ণ চাউনির সামনে নিজেকে বড্ড অসহায় বোধ করল। দিব্য জোর করে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে শান্ত গলায় বলল, এখনো তৈরি হওনি তুমি? আমি কখন বলেছিলাম মনে নেই? দিব্য দ্রুত পায়ে ওর কাছে এগিয়ে এলো। বাইরে সে নিজেকে শান্ত দেখালেও ওর ভিতরে তখনও এক প্রলয়কারী তাণ্ডব চলছে। সে ভয় পেয়েছে, ভীষণ ভয় পেয়েছে। মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবেই বেঁচে ফেরার সেই আতঙ্কটুকু সে স্রেফ নবনীর কাছেই লুকিয়ে রাখতে চাইল। নবনী কী বা উত্তর দেবে? দিব্য তো আর আনন্দের খবরাখবর জানে না। নতুন নিয়ম অনুযায়ী দুপুরের রান্না নবনীকেই সামলাতে হয়েছে। রান্নায় সে আনাড়ি হলেও কোনো মতেই সব সামলে নিয়ে তৈরি হতে দেরি হয়ে গেছে। আচমকাই দিব্য হেয়ার ড্রায়ারটা হাতে তুলে নিল। নবনী চমকে উঠল যখন দেখল দিব্য নিজ হাতে ওর ভেজা চুলগুলো শুকিয়ে দিতে শুরু করেছে। নবনী যেন এক জীবন্ত পাথরের মূর্তি হয়ে গেল। লজ্জায় আর সংকোচে ওর দুগালে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। দিব্যের এই হুটহাট অদ্ভুত আচরণগুলো ওর মাথায় ঢোকে না। আজ লোকটাকে কেমন যেন অন্যরকম লাগছে। নবনী আয়নার প্রতিবিম্বে কিছু না বলে নিবিড়ভাবে দিব্যকে পরখ করতে লাগলো। আয়নায় কয়েকবার চার চোখের মিলন হলো, কিন্তু প্রতিবারই দিব্য সন্তর্পণে চোখ সরিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়ার ভান করলো। নবনী মৃদু স্বরে বলল, দেরি তো আপনারও হয়েছে ফিরতে। দিব্য চৌকিতে একবার নবনীর দিকে তাকিয়ে মাথা নাড়ল। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে। শোনো, তুমি বরং জলদি তৈরি হয়ে নাও, আমি একটা গোসল দিয়ে আসছি। নবনী মাথা নেড়ে সায় দিল। তার আর কিছু বলার সুযোগ ছিল না। তার আগেই দিব্য ধীর পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। পুরোটা সময় এক অসহ্য বিষণ্ণতা নিজানার পিছু ছাড়েনি। গায়ের তপ্ত জ্বরটা যেন আবারও অবাধ্য হয়ে জানান দিচ্ছে তার উপস্থিতি। রগ চিরে আসার প্রচণ্ড মাথা ব্যথায় মনে হচ্ছে মাথাটা এখনই দ্বিখণ্ডিত হয়ে যাবে। তবুও সবটুকু শক্তি নিংড়ে নিয়ে সে ক্লাসে বসেছিল। গত কটা দিন বই খাতা থেকে যোজন যোজন দূরে কাটালেও সামনেই পরীক্ষা।
এই একটা দুশ্চিন্তা তাকে টেনে হিঁচড়ে কলেজে নিয়ে এসেছে। কলেজ গেট দিয়ে বের হলো ধীর পায়ে। নিজের জীবনের এই জটিল গোলকধাঁধার প্রতি চরম এক বিতৃষ্ণা জন্ম নিয়েছে তার। মস্তিষ্কের কোষগুলো যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কিছুই মাথায় আসছে না। না সে আন্তাসের কাছে ফিরতে চায়, আর না কলরবের সাথে এই দম বন্ধ করা পরিস্থিতিতে সংসার করতে চায়। এখন কেবল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রহর গোনা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। নিয়ানা, পরিচিত কণ্ঠের আচমকা ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো সে। সামনে সাহিল দাঁড়িয়ে। একই ক্লাসে পড়লেও তাদের সম্পর্কটা কেবল সৌজন্যের। বিষণ্ণ মুখে নিজানা জোর করে এক চেলতে হাসি ফোটানোর চেষ্টা করলো। সাহিল কয়েক কদম এগিয়ে সেই খানিকটা বিস্ময় নিয়ে শুধালো, এতদিন কোথায় ছিলে? তোমাকে তো এভাবে কলেজে মিস দিতে আগে কখনো দেখিনি। নিজানা বরাবরই একটু অন্তর্মুখী। পড়াশোনার বাইরে তার জগতের পরিধিটা খুব একটা বড় নয়। বইপোকা বলে সহপাঠীদের খোঁটা শুনলেও সাহিলের সাথে তার রসায়নটা ছিল ভিন্ন। মূলত বিতর্কের মঞ্চ থেকেই তাদের পরিচয়। পড়াশোনার প্রতি দুজনারই একনিষ্ঠ সিরিয়াসনেস তাদের মধ্যে একটা সূক্ষ্ম বন্ধুত্বের সেতু তৈরি করেছিল। নিজানা উত্তরের জন্য মুখ খোলার আগেই যেন তপ্ত ঝড়ের গতিতে একটা বাইক এসে ঠিক তাদের গা ঘেঁষে দাঁড়ালো। টায়ারের ঘর্ষণে ওঠা কর্কশ আওয়াজে নিজানা চোখ মুখ কুঁচকে তাকালো। বাইক চালানোর এই উগ্র ভঙ্গি দেখেই সে চিনে ফেলেছে এটাকে। এমন রুক্ষ আর বেপরোয়া কেবল এই মানুষটাই হতে পারে। কলরাম মাথায় হেলমেটটা খুলল। তার দু চোখ স্পষ্ট বিরক্তি। নিজানা যেন ওকে দেখেও দেখলো না। কলরবের মেজাজ খারাপ হলো। এখন কি তবে এই মেয়েটাকে সাদাসাদি করে নিয়ে যেতে হবে? দুজনেই নীরব। মাঝখানে দাঁড়িয়ে সাহিল পরিস্থিতিটা ঠিক বুঝে উঠতে পারছিল না। কলরবকে সে চেনে। এই কলেজের এমন কোনো জুনিয়র নেই যে কলরব নামক এই মূর্তিমান আতঙ্ককে চেনে না। কলরবের উচ্ছৃঙ্খল জীবনযাপন সাহিলের ঠিক পছন্দ নয়। তবুও বয়সে বড় এবং কলেজের পরিচিত মুখ হিসেবে সৌজন্য বজায় রাখাটাই শ্রেয় মনে করল সে। মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম ভাই। কলরব অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে সালামের উত্তর দিল। তার চোখের মণিতে কোনো ভাবান্তর নেই। নিজানার দিকে একবার আর চোখে তাকিয়ে বলল, আব্বু তোকে নিয়ে যেতে বলেছে, চল বাইকে ওঠ। নিজানা কিছু বলার আগেই সাহিল বলল, ও হ্যাঁ, নিয়ানা কয়েকদিন পরে তো জেলাভিত্তিক চেস প্রতিযোগিতায় ক্লাবের স্যার সেদিন তোমার খোঁজ করেছিলেন। গতবার তো কলেজের হয়ে তুমি জিতছিলে, এবার কি অংশ নিচ্ছ না? নিজানা ধীর স্বরে বলল, ভেবে জানাবো, সামনেই পরীক্ষা। এই মুহূর্তে অন্য কিছুতে মন দেওয়া বেশ চাপের হয়ে যাবে আমার জন্য। তা অবশ্য ঠিক। বাই দ্য ওয়ে, উনি তোমার কাজিন হন তো, মামাতো ভাই। নিজানা মুহূর্তের জন্য থমকে গেল। গলার কাছে এক তলা অস্বস্তি দানা পাকিয়ে উঠল তার। অথচ পাশে বসে থাকা কলরব নির্বিকার। সে তখন সাহিলকে মনে মনেই ব্যবচ্ছেদ করছে। চোখে চশমা, আটা, অদ্ভুত চুলের কাটিং, দেখতে ঠিক ওই নিজানার মতোই নির্বোধ গাছের কেউ বলে হবে হয়তো। নিজানা কোনো মতে মাথা নেড়ে সাহিলের কথায় সায় দিল। কলরব মনে মনেই কিছুটা বিস্মিত হলো। যে মেয়ে সারাক্ষণ বউ হওয়ার দাবিতে সোচ্চার থাকে, সে আজ সবার সামনে তাকে অনায়াসেই ভাই হিসেবে মেনে নিচ্ছে। গিরগিটির মতো রং বদলানোয় এই মেয়েটি চুটি মেলা ভার। সাহিল প্রস্থান করতেই নিজানা উল্টো দিকে হাঁটা শুরু করলো। কলরবের ভেতরে সুপ্ত থাকা মেজাজটা এবার মাথা চাড়া দিয়ে উঠল। চোখের পলকেই বাইকটা ঘুরিয়ে সে নিজানার পথ আগলে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলল, সমস্যাটা কি তোর? রাস্তার মধ্যে এমন নাটক করছিস কেন? নিজানা শান্ত স্বরে জবাব দিল, আমি তোমার সাথে যাব না। মাঝ রাস্তায় অপদস্থ হয়ে পড়ে থাকার চেয়ে শুরু থেকে নিজের ব্যবস্থা করে নাও অনেক ভালো। কলরবের ধৈর্য এবার সীমা ছাড়ালো। চোখ দুটো রক্তিম করলো। বলল, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস নিজানা। আরশাদ তালুকদার হুকুম করেছে বলে এখানে এসেছি, নয়তো তোকে নিয়ে যাওয়ার কোনো শখ নেই আমার। নিজানা তির্যক হেসে বলল, তাহলে যাও না, এখানে সময় নষ্ট না করে তোমার এক্সকে কোলে নিয়ে বসে থাকো। কলরবের জিভের ডগায় কুৎসিত একটা গালি চলে এলেও শেষ মুহূর্তেই সে নিজেকে সংযত করলো। নিজানা তখন গটগট করে কিছুটা পথ পেরিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে অসহায়ের মতো এদিক ওদিক তাকাচ্ছে। তপ্ত দুপুরে কলেজের এই মোড়ে যানবাহনের বড় অকাল। এভাবে একা চলাচলের অভ্যেস তার কোনো কালেই নেই। তার উপরে জ্বরে শরীরটা যেন ভেঙে আসতে চাইছে। কলরব এক চুলো নড়ল না। সে বাইকে হেলান দিয়ে নিজানার এই নিরুপায় অবস্থা বেশ উপভোগ করতে লাগলো। তার ঠোঁটের কোণে ঝুলে থাকা তাচ্ছিল্যের হাসিটুকু নিজানার নজরে এলো না। রাগে ঘৃণায় ওর পিত্তি চলে গেল।
একটু সময় যেতেই নিজানার ধৈর্যর বাঁধ ভেঙে যেতে শুরু করলো। মাথাটা ঝিমঝিম করছে, পা দুটো অবশ হয়ে আসছে। তবুও কলরবকে সহ্য করা তার সাধ্যের অতীত। মরে গেলেও এই লোকের বাইকে এসে উঠবে না। সে আবারও হাঁটা শুরু করলো। কলরব একটা দীর্ঘশ্বাস ফেললো। মেয়েটার মাথায় নির্ঘাত কোনো বড় সড়ো গণ্ডগোল আছে। কিছুটা পথ পেরোতেই নিজানার মনে হলো এই মাঝ রাস্তায় সে এখনই হাত পা ছড়িয়ে বসে পড়বে। শরীরায় সায় দিচ্ছে না। ঠিক তখনই একটা বাইক এসে তার পথ রোধ করে দাঁড়ালো। বাইকে অনন্ত আর অভিক। নিজানা ওদের দেখা মাত্রই চিনতে পারলো। অভিক অবাক হয়ে শুধালো, আরে নিজানা, আপনি ভর দুপুরে এভাবে হেঁটে যাচ্ছেন কেন? কলরবের সাথে কি ঝগড়া হয়েছে নাকি? নিজানা থমকে দাঁড়ালো। ওরা জানলো কিভাবে? নিজানার বিস্ময় ভরা চোখের ভাষা বুঝতে পেরে অনন্ত হাসি মুখে বলল, আরে ওই তো তোমার পিছনে আসছে। ওর বাইক থাকতে তুমি এভাবে হেঁটে যাচ্ছ দেখে ভাবলাম জিজ্ঞাসা করি। পেছনে কলরব আসছে শুনে নিজানা তড়িৎ বেগে ঘাড় ঘুরিয়ে তাকালো। দেখলো খানিকটা দূরে বাইকে বসে কলরব অপলক তাকিয়ে আছে। নিজানা ভ্রু কুঁচকে তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। কলরবের ইচ্ছে করছিল মাঝ রাস্তায় এই তিনটিকেই ধরে কষে একটা আছাড় মারতে। বন্ধু নয়, এরা যেন তার চরম শত্রু। অগত্যা উপায়ন্তর না পেয়ে বাইক চালিয়ে তাদের একদম কাছে এসে থামলো কলরব। দাঁতে দাঁত চেপে বন্ধুদের উদ্দেশ্যে বলল, তা তোরা যাচ্ছিস কোথায়? রাস্তায় কোনো মেয়ে দেখলেই বাইক থামিয়ে বিরক্ত করার এই জঘন্য স্বভাবটা তোদের কবে যাবে? বলবি কি? অনন্ত বিরক্তিতে কপালের ভাঁজ ফেলে কলরবের দিকে তাকালো। কণ্ঠস্বরে ঝাঁজ মিশিয়ে বলল, তুই আসলে কি বোঝাতে চাইলি? আমরা কি এতটাই নিচুরুচির? নিজের স্ত্রীকে সামলাতে পারিস না? তাকে এইভাবে রোদের মধ্যে রাস্তায় একলা ছেড়ে রেখেছিস কেন? কলরব বিদ্রুপের স্বরে বলল, ওকে দুধের শিশু যে সারাক্ষণ কোলে বসিয়ে রাখবো? তোরা নিজেদের চরকায় তেল দে তো, ভাগ এখান থেকে। অভিক কেবল শব্দহীন হাসলো। অনন্ত তাকে শাসাতে ছাড়ল না। যাওয়ার আগে দাঁতে দাঁত চেপে বলল, স্বার্থপর আর শয়তান শব্দ দুটোও তোর জন্য গরম হয়ে যায়। তোকে পৃথিবীর নিকৃষ্টতম গালিটা দিতে মন চাইছে। নেহাত নিজানার সামনে আছে বলে মুখটা খুলতে পারলাম না। অভিক বাইকের এক্সেলেটর ঘোরালো। মুহূর্তেই ধুলো উড়িয়ে তারা দৃষ্টিসীমার বাইরে চলে গেল। নিজানা আবারও কাঠফাটা রোদের মধ্যে হাঁটা শুরু করলে কলরবের মেজাজ এবার সপ্তমে চলল। সামনে একটা ক্লাব ঘর আছে, যেখানে কিছু বখাটে ছেলের আড্ডা জমে সবসময়। মেয়ে দেখলেই ওদের জিভা থেকে বিষ ঝরে, ডিস্টার্ব করে। এই জেদি মেয়েটাকে সেটা বোঝাবে কি? ও আর ধৈর্য ধরে রাখতে পারল না, সজোরে চিৎকার করে উঠল, এই, একদম ওখানেই দাঁড়া। এক কদম নড়লে পা ভেঙে হাতে ধরিয়ে দেবো তোর। নিজানা থমকে দাঁড়ালো। উল্টা ঘুরে ধীরে পায়ে কলরবের সামনে এসে দাঁড়ালো। আগুনের মতো চাউনি নিয়ে বলল, আমাকে এভাবে ফলো করছো কেন শুনি? এভাবে রোদের মধ্যে হেঁটে কোথায় যাচ্ছিস তুই? সে আমি জাহান্নামে যাই কি পাতালি, তোমার কি তাতে? তুই যেখানেই মরবি মর, আমার কিছু যায় আসে না। কিন্তু রাস্তায় কোনো বাল ঘটলে তো সব দোষ ওই কলরবের ওপরে এসে পড়বে। কলরবের মুখ থেকে বের হওয়া অসংলগ্ন শব্দটা শুনে নিজানা তীব্র ঘৃণায় চোখ মুখ কুঁচকে বলল, ছি, কি জঘন্য ভাষা তোমার। এই যে অনেক আধিক্যতা হয়েছে, এবার চুপচাপ বাইকে ওঠ। মেজাজটা আর বিগড়াস না, অনেক সহ্য করেছি আজ। নিজানা দেখলো শরীর আর সায় দিচ্ছে না। পায়ের তলায় রাস্তাটা যেন দুলছে। মাথার উপরে গ্রীষ্মের মধ্যাহ্ন সূর্য অগ্নি বৃষ্টি করছে। চারপাশে খা খা মরুভূমির মতো হয়ে উঠেছে। এত অনুরোধের পর বাইকে ওঠাই হয়তো এখন যুক্তিসঙ্গত। কলরব বিরক্ত গলায় বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, একদম আস্তে চালাবো। মরবি না তুই। তোর যদি এতই কষ্ট হয় তবে বাপকে বলছিস না কেন একটা ব্যক্তিগত প্লেন কিনে দিতে? তোর বাপের এত টাকা দিয়ে কি হবে? টাকার হিসাব করতে করতে তো ওনার মাথায় ইয়া বড় টাক পড়ে গেছে। এবার মনে হয় চামড়াটাও উঠে যাবে। নিজানা বিরক্তি নিয়ে বলল, যত সব বাজে কথা। মানুষের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলতে শেখনি কোনোদিন? নিজানা অনিচ্ছা সত্ত্বেও বাইকের দিকে এগোলো। কলরব তখন নিজের মনেই নিচু স্বরে গুনগুন করে একটা গান গাইছে। এই গানটা সে প্রায় গায়, হয়তো তার খুব প্রিয়, কিংবা অভ্যেসের বসে আসা কোনো সুর। নিজানা সাবধানে বাইকের পেছনে বসতেই কলরব বাইক ছুটল। কিন্তু এর ঠিক কয়েক সেকেন্ড পরেই নিজানা হাড়ে হাড়ে টের পেল একটু আগে আস্তে চালানোর যে প্রতিশ্রুতি কলরব দিয়েছিল তা ছিল এক মস্ত বড় প্রতারণা। কলরব বাইকের গতি বিন্দুমাত্র কমালো না, বরং বাতাসের বুক চিরে ক্ষিপ্রতার এগিয়ে চলল। নিজানার মনে হলো তার কলিজাটা বুঝি কণ্ঠনালীতে উঠে আসবে। ভয়ে সে আড়ষ্ট হয়ে গেল। তীব্র বাতাসের
ঝটকায় নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। আর কোনো উপায় না পেয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। ভয়ে আর আতঙ্কে সে অবচেতনভাবেই কলরবকে জাপটে ধরল। মনে মনে ভাবলো আজকের মতো শুধু জীবিত নামতে পারলে হয়, জীবনে আর কোনোদিন এই শয়তানটার বাইকে সে পা ছোঁয়াবে না। কলরব যেন এক আস্ত মূর্তিমান আপদ। শপিং মলে দিয়ার জন্য প্রয়োজনীয় কেনাকাটা সেরে ব্যাগগুলো গুছিয়ে নিল ওরা। দিব্য হঠাৎ নবনীর চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বলল, নবনী, নিজের জন্য কিছু একটা পছন্দ করো। শাড়ি নেবে? নবনী খানিকটা অপ্রস্তুত হলো। নিজের জন্য কিছু কেনা তার ভাবনায় ছিল না, তবুও মৃদু মাথা নেড়ে সায় দিল। সেলসম্যান যখন একে একে শাড়িগুলো মেলে ধরেছিল, নবনী মুগ্ধ নয়নে সেগুলোর কারুকাজ দেখছিল। প্রতিটি শাড়ি তার মনে ধরেছিল, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারছিল না। দিব্যের ভাবলেশীন মুখচ্ছবি দেখে সে দ্বিধায় পড়ে গেল। হঠাৎই দিব্য সোফা থেকে দাঁড়িয়ে পড়ে বলল, না, এগুলো ঠিক হচ্ছে না। অন্য কোথাও দেখি, চলো। এখানে যা হলো সেগুলো প্যাক করে দিন। নবনী বিস্ময়ে হতবাক হয়ে রইল। দিব্য দ্রুত বিল মিটিয়ে অন্য একটি বড় শোরুমে ঢুকলো। এভাবে একে একে 3টি নামি দোকানে ঘোরা শেষ হলেও দিব্যের একটা চেনা অবধি ভালো লাগছে না। নবনীর ধৈর্যের বাদ এবার আলগা হতে শুরু করলো। এটা কেমন স্বভাব? এত চমৎকার সব শাড়ি, অথচ মানুষটার চোখে যেন কিছুই ধরছে না। চতুর্থ একটি শোরুমের প্রবেশদ্বারে পা দিতেই নবনী স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। কণ্ঠে চাপা অভিমান নিয়ে বলল, আমার আর কোনো শাড়ি লাগবে না, আপনি দয়া করে এবার বাড়ি চলুন। দিব্য কপালে এবার চিন্তার ভাঁজ পড়ল। গম্ভীর মুখে সে প্রশ্ন করল, তোমাদের সমস্যাটা ঠিক কোথায় নবনী? এত এত শাড়ি দেখলে অথচ একটা তোমার পছন্দ হলো না। তবু আমি কি একবার বিরক্তি প্রকাশ করেছি? তবে হুট করে শাড়ি নেবে না বলে বেঁকে পুষ্ট কেন? নবনী যেন আকাশ থেকে পড়ার দশা। সে থতমত গলায় পাল্টে প্রশ্ন করল। আমি কখন বললাম যে আমার পছন্দ হয়নি? দিব্যের চোখে বিস্ময়ের রেখা স্পষ্ট হলো। সে খানিকটা অবাক হয়ে বলল, তুমি তো কিছুই বলছিল না। হ্যাঁ কি না কিছু একটা তো বলা উচিত। শাড়িটা তো আর আমি পরবো না। তোমার নীরবতা দেখে আমি ভেবে নিয়েছিলাম তোমার পছন্দ হচ্ছে না, তাই নিজ থেকেই তোমাকে অন্য দোকানে নিয়ে যাচ্ছিলাম। নবনীর ইচ্ছে করছে নিজের কপালটা নিজেই ঠুকতে। এতক্ষণ তবে লোকটা তাকে নিয়ে এইসব ভেবেছে? প্রয়োজনে অতিরিক্ত বোঝাই কি খুব দরকার? নবনী মনে মনে গজগজ করলেও মুখে কিছু বলল না। দিব্য পুনরায় কোমল স্বরে শুধালো, আগের দোকানগুলোতে কোনগুলো পছন্দ হয়েছিল তোমার? নেবে? চলো, ওগুলো নিয়ে আসে। নবনী দ্রুত বাধা দিয়ে বলল, না না, ওসবের আর দরকার নেই, সামনের এই দোকানটায় চলুন। কয়েকটা লাগবে না, আমার একটাই যথেষ্ট। তড়িঘড়ি করে নবনী সাধারণ একটি শাড়ি পছন্দ করলো। দিব্য শাড়িটি কেনার পর পরখ করে দেখলো, তারপর সেলসম্যানের দিকে ইশারা করে অন্য একটি শাড়ি দেখিয়ে বলল, এই দুটো প্যাক করে দিন। নবনী মনে মনে মুখ বাঁকালো। তার এতক্ষণের রুচি আর পছন্দকে এভাবে গুরুত্বহীন করে দেওয়া হলো। কি ভীষণ অহংকারী আর একরোখা লোক একটা। শপিং মল থেকে বেরিয়ে আসার পর নবনী আর চোখে দিব্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি নিজের জন্য কিছুই কিনলেন না? দিব্যের ঠোঁটে একচিলতে হাসি ফুটে উঠল। নবনী অবাক হয়ে চেয়ে রইল সেই হাসির দিকে। দিব্য বলল, আসলে কি বলো তো, তোমার স্বামীর কোম্পানির ইদানিং খুব ক্ষতি হয়েছে। লোকসানটা তো আগে পোষাতে হবে, তাই এখন একটি হিসেব মেপে চলাই বুদ্ধিমানের কাজ। নবনী থমকায়। কত হিসেবই লোক রে বাবা! অথচ লোকটার আলমারি খুললেই এত এত দামি ব্র্যান্ডের শার্ট আর কোট বেরিয়ে পড়বে যে অনায়াসেই একটা আস্ত দোকান খুলে বসা যাবে। নবনীর থমথমে মুখের দিকে চেয়ে দিব্য বলল, তবে আপনার স্বামী এতটা দেউলিয়া হয়ে যায়নি যে আপনাকে এখন কিছু খাওয়াতে পারবে না। বলুন ম্যাডাম, আপনার কি খেতে ইচ্ছে করছে? নবনী চট করে যে খিলখিল করে হেসে উঠল। দিব্য তাকিয়ে রইল। নবনী হাসি থামিয়ে বলল, 1 প্লেট ফুচকা খাওয়াবেন? কতদিন যে খাইনি, মনে হচ্ছে 1 যুগ কেটে গেছে। বেশি ভালো লাগলে কিন্তু 2 প্লেটও খেতে পারি। এতে যদি আপনি ফকির হয়ে যান তবে আমার কিন্তু কোনো দায় নেই। দিব্যের চোখে মুখে বিস্ময়, যেন নবনীর কথা বিশ্বাসই করতে পারছে না। কপালে ভাঁজ ফেলে বলল, ফুচকা? এত সব খাবার ছেড়ে ওই রাস্তার ধারের খাবার খাবে? তুমি কি জানো না এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, কতটা অস্বাস্থ্যকর পরিবেশ এগুলো তৈরি হয়? নবনী খিলখিল করে হেসে উঠল, বলল, তাতে কি, পৃথিবীতে কি আমরা চিরকাল বেঁচে থাকার জন্য এসেছি? 1 প্লেট ফুচকা খাওয়ায় যদি আয়ু একদিন কমও হয় তাতে আমার কিছু যায় আসে না। দিব্য নাক মুখ কুঁচকে বলল। সিরিয়াসলি নবনী? নবনী কোনো কথা না বলে কেবল দৃঢ়ভাবে মাথা নাড়ল।
অগত্যায় দিব্য গাড়ি থামালো রাস্তার ধারের এক ফুচকার দোকানের সামনে। দোকানের সামনে তখন মানুষের উপচে পড়া ভিড়। দিব্য অবাক হয়ে দেখল সামান্য এক টকঝাল খাবারের জন্য মানুষের কি অবিশ্বাস্য উন্মাদনা। ছোট ছোট চেয়ার টেবিল দেওয়া এক কোণে নবনী দিব্যকে নিয়ে বসলো। দিব্যের চোখে মুখে ফুটে ওঠা চরম অস্বস্তি নবনীর নজর এড়ালো না, কিন্তু ভদ্রলোক মুখে কোনো উচ্চবাচ্য করলেন না। নবনী মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। লোকটা ধৈর্যের প্রশংসা করতেই হয়। দোকানিকে সাহায্য করছিল বছর 10-এর এক কিশোর। সে দ্রুত হাতে 2 প্লেট ফুচকা এনে সামনে রাখলো। লালচে তেঁতুলের টক আর ঝাল মেশানো মশলার ঘ্রাণে নবনীর মনটা মুহূর্তেই প্রশান্তিতে ভরে উঠল। জিভে জল আনা এই দৃশ্য সে নিমিষেই বিভোর হয়ে গেল। পরপর দুটো ফুচকা মুখে পুরে নবনী হঠাৎই খেয়াল করলো দিব্য স্থির চোখে তার দিকে তাকিয়ে আছে। নবনী কুণ্ঠিত স্বরে বলল, কি হলো? আপনি আমাকে ওভাবে কি দেখছেন? নিজের প্লেট থেকে খাওয়া শুরু করুন। দিব্য যেন আকাশ থেকে পড়ল। বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, এটা আমার প্লেট, তুমি আমার জন্য ফুচকা নিয়েছ? নবনী হেসে উত্তর দিল, অবশ্যই। আমার সঙ্গে কি অন্য কেউ আছে নাকি? দিব্য তড়িৎ বেগে মাথা নাড়িয়ে বলল, আমি এসব খাবার একদমই খাই না নবনী। আমি ভেবেছিলাম ওটা তোমার দ্বিতীয় প্লেট। নবনী বিরক্ত হলো। দিব্য এমন ভঙ্গিতে খাই না বলছে যেন ফুচকা কোনো খাবারই না, ভিন গ্রহের কোনো বস্তু। নবনী চট করে একটা ফুচকা হাতে তুলে টকে ডুবিয়ে দিব্যর ঠোঁটের সামনে ধরল। ওর চোখে মুখে দুষ্টুমি। আকুতি গলায় বলল, একটাবার অন্তত খেয়ে দেখুন, জাস্ট টেস্ট করুন। কথা দিচ্ছি খারাপ লাগবে না। নবনীর সেই উজ্জ্বল আর উৎসুক চোখের দিকে তাকিয়ে দিব্য আর না বলতে পারল না। যেন এক প্রকার বাধ্য হয়েই মুখ খুলে ফুচকাটা গ্রহণ করলো। কিন্তু মুখে পড়ে চিবানো মাত্রই তার অবয়বে এক বিচিত্র পরিবর্তনের ছটা দেখা দিল। পরক্ষণেই নাক মুখ কুঁচকে গলায় রগ ফুলিয়ে সে আর্তনাদ করে উঠল, ও ঝাল, অসম্ভব ঝাল নবনী। তুমি খাচ্ছ কিভাবে? নবনী তড়িঘড়ি করে টেবিলের অপরে থাকা পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, কই, ঝাল তো হওয়ার কথা নয়। নিন, এই তো পানি, তাড়াতাড়ি খেয়ে নিন। দিব্য হাত দিয়ে গ্লাসটা সরিয়ে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তপ্ত গলায় বলল, এই পানি খাবো? কখনোই না। খবরদার, তুমি এই পানি ছুবে না। ফুচকা খেতে ইচ্ছে করছে, খাও, আমি ভালো পানি নিয়ে আসছি। কথাটা শেষ করেই দিব্য হন হন করে এগিয়ে গেল। নবনী পেছনে তাকিয়ে একটা মুখভঙ্গি করলো, বিড়বিড় করে বলল, ভীষণ আতিক্ষেতা। তারপর তৃপ্তির সাথে আরও একটি ফুচকা মুখে পড়ল। খানিক বাদে দিব্য এক হাতে এক বোতল মিনারেল ওয়াটার আর অন্য হাতে দুটো আইসক্রিম নিয়ে ফিরে এলো। কায়েফের সাথে স্কুল থেকে বাড়ি ফিরেই মন খারাপ হলো দিয়ার। দিব্য ফোন করে কায়েফকে বলেছিল দিয়াকে নিয়ে আসতে, কিন্তু বাড়ি ফিরে যখন সে দিব্য নবনীকে দেখতে পেল না, তখন থেকেই তার কান্না শুরু হয়েছে। বসার ঘরের সোফায় বসে ছোট ছোট 2 হাত চোখ রোগড়ে ফুলিয়ে ফুলিয়ে কেঁদেই চলেছে সে। ইহান, ইভান, কায়েফ আর কুহু সবাই মিলে তাকে ঘিরে ধরলেও কারোর কোনো সান্ত্বনাই তার কানে যাচ্ছে না। ইভান গম্ভীর মুখে দিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, দিয়া, তুই কেন শুধু শুধু কাঁদছিস? দেখ, তোর পুরো মুখটা লাল হয়ে গিয়েছে। ছোট্ট চাচু তো বললই যে বড় চাচু আর চাচি এখনই চলে আসবে। ইহান পাশে বসে বলল, দিয়া, তুই আমার সাথে চল না, আমরা দুইজন মিলে গেম খেলবো। তোকে আমার কারে বসিয়ে আমি ধাক্কা দেবো, চল। কায়েফ দিয়াকে কোলে নিয়ে বসে আছে। হাজারবার বুঝিয়েছেও সে অবুঝ মেয়েটিকে শান্ত করতে পারছে না। ঠিক তখনই নিজানা ধীর পায়ে ঘরে ঢুকলো। দিয়ার এই শোচনীয় অবস্থা দেখে সে থমকে দাঁড়ালো। তারপর দিয়ার সামনে হাঁটু মুড়ে বসে কোমল স্বরেই শুধালো, শোনা, আমার দিকে থাকো তো। কি হয়েছে? কেন এত কাঁদছো তুমি? দিয়া কোনো উত্তর না দিয়ে আবারও কান্নায় ভিজে পড়ল। পাশে দাঁড়িয়ে থাকা কুহু দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়ার ভাবি একটু দরকারে বাইরে গেছে। দিয়া স্কুল থেকে ফিরে ওদের না পেয়ে সেই যে শুরু করেছে, থামার নামই নেই। নিজানা অবাক হওয়ার ভান করে বলল, সে কি, তুমি এখন স্কুল ড্রেস বদলাওনি? মাম্মা পাপা ফিরে এসে যদি দেখে তুমি এভাবে আছো, তার তো খুব রাগ করবে। দিয়া ভাঙা গলায় উত্তর দিল, আমি কিছু খাবো না, ড্রেসও বদলাবো না, আমি কোনো কিছু করবো না। কায়েফ হতাশ হয়ে বলল, তখন থেকে ঠিক এই এক জিদ ধরে বসে আছে, কোনো কথাই শুনছি না। ভাবিও অনেক চেষ্টা করলেন বোঝানোর, কিন্তু সব বিফলে গেল। নিজানা কিছুক্ষণ স্তব্ধ থেকে কি যেন ভাবলো। তারপর দিয়ার চোখের পানিটুকু নিজের আঙুলে মুছে দিয়ে বলল, আচ্ছা সোনা,
তুমি কি মাম্মা পাপ্পার কাছে যেতে চাও? প্রশ্নটা শোনা মাত্রই দিয়া অস্থির হয়ে মাথা নাড়ল। নিজানা হাসি মুখে বলল, তাহলে চলো আমার সাথে। চটপট স্কুল ড্রেসটা বদলে একটু সুন্দর জামা পরে নাও, তারপর আমরা দুজন মিলে তোমার মাম্মা পাপ্পার কাছে যাব, কেমন? দিয়া হঠাৎ শান্ত হয়ে গেল। চোখের পাতায় জমা পানি নিয়ে পিটপিট করে চাইল, তারপর আদুরে গলায় শুধালো, সত্যি নিয়ে যাবে তো?